পথ দেখে পথ দেখাই এই স্লোগানকে সামনে রেখে বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপনা করে আসছে ভয়েস অব ডেমোক্রেসি ভিওডি বাংলা। ভিওডি বাংলার সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান ভিওডির রাজকথন। আমরা এখানে কথা বলি সমসাময়িক রাজনীতি, অর্থনীতি এবং সকল বিষয় নিয়ে। শুধুমাত্র সমাজের ক্ষমতাসীন বা বিত্তবান নয়, সকল শ্রেণী পেশা এবং মতাদর্শের মানুষেরই কথা তুলে ধরি আমরা। ভিওডি বাংলার বিশেষ এই আয়োজনে আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছে জনাব মাহমুদ ইসলাম কাজল, তথ্য এবং গবেষণা সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আমরা তার সাথে কথা বলবো সমসাময়িক বেশ কিছু বিষয় নিয়ে। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ধন্যবাদ ভিওডি বাংলা রাজকথন প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমাদের দীর্ঘ সময়ের আপনাদের যে পথ চলা যে শুরুর যে সময়টুকু, সেখানে আমাদের ছাত্র রাজনীতি যারা করে, যারা ছাত্র রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছে, তাদেরকে আপনারা এখানে আমন্ত্রণ জানিয়ে বিভিন্ন বিষয়ে মতামত নিচ্ছেন, এটাকে আমি সাধুবাদ জানাই। আশা করি ধারাবাহিকতা আমাদের মাঝে থাকলে ছাত্র রাজনীতি যারা করে তাদের ভেতরেও স্বচ্ছতা, জবাবদিহিতা, তাদের ইচ্ছা, তাদের প্রত্যাশা মানুষের মাঝে উঠে আসবে। এই উঠে আসার মধ্য দিয়ে তারা কল্যাণমূলক কাজ ছাত্রদের জন্য করতে পারবে, এই প্রত্যাশাই রাখি। আমরা জানি দীর্ঘদিন ধরে আপনি ছাত্র রাজনীতির সাথে যুক্ত আছেন, দীর্ঘদিন ছাত্র রাজনীতির চড়াই উতরাই পার করেছেন। এই দীর্ঘ রাজনীতির পথ চলা কেমন ছিল একটু আমরা জানতে চাই। আসলে বাংলাদেশি জাতীয়তাবাদ আদর্শকে ধারণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চিন্তা চেতনাকে মনে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতিতে আমাদের পথ চলা শুরু। দীর্ঘ সময় ফ্যাসিবাদের বিরুদ্ধে এসে অনেকটা মরুভূমিতে ফুল ফোটানোর মতো কর্মকাণ্ডে আমরা ইনভলভমেন্ট ছিলাম দীর্ঘ সময় ধরে। আমরা কতটুকু পেরেছি, কতটুকু সফল হয়েছি, ছাত্র রাজনীতিটিকে কতটুকু সংগঠিত করতে পেরেছি, ছাত্র দলের রাজনীতি কতটুকু দেশের জন্য কাজে লেগেছে, এটা নির্দিষ্ট সময়ই বলে দেবে। এটার মূল্যায়ন সাধারণ ছাত্ররাই করবে। এই সময়ের মধ্য দিয়ে দীর্ঘ একটা সময় নানান ধরনের নিপীড়ন, নির্যাতন, মানসিক নিপীড়ন, আমাদের একাডেমিক লাইফে নানান ধরনের বাধাগ্রস্ত করার যে প্রক্রিয়া এই ফ্যাসিবাদ সরকারের ছিল, সেগুলোর মধ্য দিয়েই আমাদের বেড়ে ওঠা। ব্যক্তিগতভাবে যদি আমি বলি, আমি একজন ছাত্র দলের আদর্শ ধারণকারী ক্ষুদ্র কর্মী। ফ্যাসিবাদ বিরোধী সময়ে আমার বহু ভাই জীবন দিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, শরীরের অঙ্গহানি হয়েছে। সেখানে বলতে গেলে আমি খুবই সামান্য ক্রাইসিস বা সংকটের মধ্য দিয়ে গিয়েছি। আমাকে শরীরের কোনো অঙ্গহানি হতে হয়নি, আমাকে জীবন দিতে হয়নি, কিন্তু ছাত্রদলের আমার বহু ভাইদের জীবন দিতে হয়েছে। এই সংকটকালীন সময়ে সবারই অবদান আছে। ছাত্রদলের শীর্ষ নেতৃত্ব শুরু করে একদম ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে যে নেতৃবৃন্দ আছে তাদেরও অবদান রয়েছে। প্রত্যেকের অবদান নিয়ে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এত বড় একটি সংগঠন। এবং এই সংগঠনকে বাস্তবায়িত করতে একজন না, দুজন না, হাজার হাজার লাখ লাখ নেতাকর্মীর রক্ত, শ্রম, ঘামের ত্যাগ, আত্মত্যাগ এখানে আছে। এই আত্মত্যাগের মধ্য দিয়ে এই সংগঠনের একটি গুরুত্বপূর্ণ সম্পাদকীয় দায়িত্ব আমি পেয়েছি। এই দায়িত্বকে নিষ্ঠার সাথে, দায়িত্বের সাথে যাতে পালন করে যেতে পারি। 1 বছর অতিবাহিত হয়ে গিয়েছে। আমি আমার যতটুকু কর্মকাণ্ড, যতটুকু শ্রম মেধা আছে সেটা দিয়ে চেষ্টা করে যাচ্ছি। আগামীতে যাতে আমি আমার শ্রম মেধাকে আরও সংজ্ঞায়িত করে কাজে লাগাতে পারি, সেই ইচ্ছা, প্রত্যাশা আমার রয়েছে। তবে ছাত্রদলে নির্যাতিত তরুণ নেতা, সাবেক যারা নেতৃত্ব ছিল, এনাদের নির্যাতনের বর্ণনা দিতে গেলে হিউজ সময় লাগবে। নির্যাতনের বর্ণনা না বলি, নির্যাতনের বর্ণনাই হয়ে গেছিল তাদের গুম, খুন, মৃত্যু। সেখানে আমরা বেঁচে আছি, সুস্থভাবে এখনও বেঁচে আছি। এটাই অনেক বড় পাওয়া আমাদের। এটা হলো দীর্ঘদিনের আমাদের রাজনৈতিক পথ চলা। সবচেয়ে বড় কথা হচ্ছে, দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে যারা পড়ে রাজনীতি করছে তাদের জন্য আরও সামাজিকভাবে অনেকগুলো অবস্টাকল ছিল রাজনীতিতে। সাধারণভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে যারা রাজনীতি করে তাদের রাজনীতিতে ধরে নেন যে ফ্যামিলি থেকে, সমাজ থেকে ছাত্র দলের রাজনীতি বলেন বা বিরোধী দলের রাজনীতি বলেন বা শেখ হাসিনার বা ফ্যাসিবাদের বিরুদ্ধে গিয়ে রাজনীতি কন্টিনিউ করা, এটা ভয়ানক একটা কঠিন চ্যালেঞ্জ ছিল। তার কারণ আমাদের প্রতি সমাজের, পরিবারের প্রত্যাশাগুলো বাংলাদেশে গড়ে উঠছে অন্যরকমভাবে। একসময় এই দেশে স্বাধীন চেতা ছেলেদেরকে সবচেয়ে বেশি পছন্দ করা হতো, যারা দেশের জন্য লড়বে, সংগ্রাম করবে, দেশের কথা বলবে। কিন্তু সমাজ এমন একটা প্রেক্ষাপটে চলে গেল, সেখানে স্বাধীন চেতা, সমাজের জন্য লড়ে যাওয়া, দেশের জন্য লড়ে যাওয়া ছাত্রদের কথা মানুষ খুব বেশি পজিটিভলি নেওয়া থেকে বিরত হয়ে গেল। মানুষ আসলে এক কেন্দ্রিক জীবন নিয়ে, মানুষের চিন্তা চেতনা হচ্ছে যে পড়াশোনা করবে, পড়াশোনা শেষ হবে,
উচ্চমানের একটি চাকরিতে যাবে, সে বড় স্যালারি পাবে, বড় বাড়ি গাড়ি হবে তার, সে তার ফ্যামিলি নিয়ে এককেন্দ্রিক জীবনযাপন করবে। কিন্তু মানুষের জীবন যে এককেন্দ্রিক না, মানুষ জন্মই হয়েছে যে সমাজের জন্য, দেশের জন্য, বিশ্বের জন্য, এটা মানুষ ভুলেই গেছিল। তো এই কথাটুকুকে এই সমাজে বেঁচে রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যে একজন কর্মী দেশের জন্য হয়ে কাজ করে, একজন কর্মী সাধারণ জীবন না, এককেন্দ্রিক জীবন না, শুধু তার পরিবারকে ভালো রাখার জন্য জীবনযাপন করবে না, তার সমাজকে, তার দেশকে ভালো রাখার জন্য কাজ করে যাবে। এটাই গত 17 বছর ধরে প্রতিষ্ঠিত করে গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এখানে আমি চোখ বন্ধ করলে অনেকের কথা ভেসে আসবে, যারা ক্যারিয়ার জীবনে অনেক ভালো কিছু করতে পারত, কিন্তু ক্যারিয়ারকে মনোযোগী হয়েছিল, ক্যারিয়ারের দিকে উপেক্ষা করে, ক্যারিয়ারকে ঠেলে দিয়ে তারা শুধুমাত্র দেশের কল্যাণের কথা চিন্তা করে, দেশের মানুষের কথা চিন্তা করে, ভোটাধিকারের কথা চিন্তা করে, ফ্যাসিবাদকে এই দেশ থেকে নির্মূল করার কথা চিন্তা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পতাকা তলা থেকে দীর্ঘ সময় সংগ্রাম করে গেছে। সেই সমস্ত ভাইদের প্রতি আমার এখনও সম্মান। তাদেরকে দেখেই আমার রাজনীতিতে আসা, তাদেরকে দেখেই আমাদের মতো কর্মীরা এখনও ছাত্রদলের রাজনীতি করছে। এটা গেল আমাদের 5 আগস্ট বা জুলাই অভ্যুত্থানের পূর্ববর্তী রাজনীতির ইতিহাস। জুলাই অভ্যুত্থানের পরবর্তী আবার রাজনীতিক নানা ধরনের জটিলতা তৈরি হয়েছে। এই জটিলতাতেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভূমিকা সবচেয়ে অগ্রগণ্য। আমি একটা পয়েন্ট আপনাকে তুলে ধরতে পারি, আপনারা খেয়াল করে দেখবেন। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাস যখন খোলা হলো, একাডেমিক কার্যক্রম যখন শুরু হলো, তখন সব জায়গায় নতুন একটা আওয়াজ উঠানো হলো, ইন্টারনালি আওয়াজ, যে ক্যাম্পাস কেন্দ্রিক কোনো রাজনীতি চলবে না, রাজনীতি নিষিদ্ধ। এই কার্যক্রম, এই স্লোগানকে সামনে রেখে আমরা যেটা দেখলাম, অনেক সংগঠনই তাদেরকে ফুয়েল দেওয়ার চেষ্টা করছে দূরে থেকে, এবং ফুয়েল দিয়ে গেছে, তারা ওই বিষয়ে কখনো কথা বলেনি। কিন্তু শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এটার ওপেন চ্যালেঞ্জ জানিয়েছে যে না, ক্যাম্পাস কেন্দ্রিক ছাত্র রাজনীতি থাকবে, তবে চাপিয়ে দেওয়া ছাত্র রাজনীতি থাকবে না। ছাত্র রাজনীতি থাকবে, যে করতে চাবে সে করবে, যে করতে চাবে না সে করবে না। এই যে আজকে আমাদের বাংলাদেশে ক্যাম্পাস কেন্দ্রিক রাজনীতি আবার সচল হয়েছে, নতুন নতুন রাজনৈতিক দল তৈরি হচ্ছে, নতুন ছাত্র সংগঠন তৈরি হচ্ছে, তারা যে রাজনীতিটা করতে পারছে এখন, এটার পিছনে সবচেয়ে বড় ভূমিকা জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একের পর এক মিছিল হয়েছে। এই মিছিলে অনলাইন এবং অফলাইনে সরব ছিল শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। অন্যান্য ছাত্র সংগঠনের ভূমিকা আমরা আমাদের প্রত্যাশিত রূপে পাইনি। ইভেন কি অনেক ছাত্র সংগঠনের ভূমিকা আমরা ইন্টারনালি দেখেছি, যে তাদের কর্মী, তাদের সমর্থক, তাদের লোকজনকে পরোক্ষভাবে ওই মিছিলে ঠেলে দেওয়া হয়েছে যে তোমরা ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ চাও। তার কারণ তারা রাজনীতি নিষিদ্ধের মধ্য দিয়ে একটা সুফল বয়ে আনতে তাদের জন্য, তাদের সংগঠনের জন্য চেয়েছিল। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই ধরনের কার্যক্রমকে কখনোই প্রশ্রয় দেয়নি। তারা রাজনীতিটাকে ওপেন করেছে। যাদের স্বাচ্ছন্দ্য বোধ করবে, যারা ব্যক্তিকেন্দ্রিক রাজনীতিতে সচেতনভাবে আসতে চায় তারা আসুক, যারা আসতে চাবে না তারা তাদের কার্যক্রম নিয়ে ব্যস্ত থাকবে। একটি সমাজ, একটি বিশ্ববিদ্যালয়, একটি ছাত্র জীবন বিভিন্ন বিষয়কে নিয়ে গঠিত হয়। এক একজন এক এক বিষয়ে কনসার্ন থাকতে চায়। তো আমাদের কথা, কেউ যদি রাজনীতি নিয়ে কনসার্ন থাকে সে ওপেনলি রাজনীতি করে, কেউ যদি রাজনীতি বিমুখ থেকে অন্য কোনো কার্যকলাপে পার্টিসিপেট করে তার জীবনকে কন্টিনিউ করতে চায়, আগামীতে দেশের জন্য অবদান রাখতে চায়, সে সেটা করে। সো জুলাই অভ্যুত্থান পরবর্তী রাজনীতির যে সংকটকালীন সময়, সেই সংকটকালীন সময়কে সবচাইতে শক্ত হাতে মোকাবেলা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। 5 আগস্ট পরবর্তী সময়ে আসলে ছাত্র রাজনীতির ভবিষ্যৎ কী, এবং আমরা যদি একটু বলি যে 5 আগস্টের আগে ছাত্রলীগ এবং তার ভাতৃ সংগঠন ছাড়া অন্য কোনো সংগঠন ক্যাম্পাসগুলোতে রাজনীতি করতে পারেনি। সেই প্রেক্ষাপটে 5 আগস্ট সংগঠিত হয়েছে, এবং 5 আগস্ট পরবর্তী সময়ে কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে আসলে একটি সুষ্ঠু পরিবেশ দেখা গিয়েছে, এবং কোনো ক্যাম্পাসেই কিন্তু খুব বড় ধরনের কোনো সহিংসতার লক্ষ্য করা যায়নি। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি বড় প্রতিষ্ঠানে কোনো ধরনের সহিংসতা হয়নি। সেই প্রেক্ষাপটে আসলে বর্তমান প্রেক্ষাপট কি দেখছেন, এবং এর ভবিষ্যৎ কি হতে পারে? 5 আগস্ট পরবর্তী ছাত্র রাজনীতি না, পুরো বাংলাদেশের রাজনীতিটাই চ্যালেঞ্জের মুখে পড়েছে। তার কারণ ছাত্র রাজনীতিকে কুলুষিত করেছে সন্ত্রাসী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। তারা ছাত্র রাজনীতিকে এমনভাবে কুলুষিত করেছে যে এখানে মানুষ আর আস্থা রাখবে, বিশ্বাস রাখবে, এই শব্দগুলোকে আজকালকার ছাত্রদের মাঝে নতুন করে আস্থা হিসেবে তাদের মনে গেঁথে দেওয়ার যে আপ্রাণ চেষ্টা, এটা সব ছাত্র সংগঠনই করে যাচ্ছে। কিন্তু এটা আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, এইটা অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গা আমরা ওভারকাম করার চেষ্টা দিনকে দিন করে যাচ্ছি। ছাত্রদল তার সহিষ্ণুতা বজায় রেখে, তার শৃঙ্খলা বজায় রেখে, সাংগঠনিক দক্ষতা দেখিয়ে সারা বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসে যে কোনো ধরনের মবকে উস্কে না দিয়ে
মবের বিরুদ্ধে গিয়ে সাধারণভাবে সাংগঠনিক ওয়েতে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে বলবো যে ছাত্র রাজনীতি অবশ্যই চ্যালেঞ্জিং। আরও বেশি চ্যালেঞ্জিং হয়েছে ওই যে একটা কথা আছে যে একজন মানুষ আর কতবার বিশ্বাস হানি হতে পারে একজন মানুষের। অতীতের ছাত্রদের প্রচুর পরিমাণে বিশ্বাস নিয়ে খেলা করা হয়েছে, তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে, উৎসাহ দেওয়া হয়েছে, দিয়ে নিয়ে গিয়ে হাসিনার ফ্যাসিস্টের ছায়াতলে ফেলানো হয়েছে সবাইকে। ইভেন দেখেন ছাত্র রাজনীতি কতটুকু ভয়ানক কঠিন হয়েছে এখনকার। আগে যে পরিমাণে আপনি ফ্যাসিস্টের আমলে একটা মিছিলে যে পরিমাণে নারীদের অংশগ্রহণ দেখবেন, সেটা এখন কিন্তু নেই। এই নেই মানে কি আমাদের রাজনীতি ভালো না, ফ্যাসিস্টের রাজনীতি ভালো ছিল? বিষয়টি কেমন না, বিষয়টা তেমন না। তারা নারীদেরকে এত পরিমাণে কলুষিত করেছে যে নারীরা এখন রাজনীতিতে আসতেই ভয় পাচ্ছে। সো এই যে নারীদেরকে নিয়ে আসার একটা চ্যালেঞ্জ আমাদের সামনে দাঁড়িয়ে গেছে, এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অগ্রগণ্য ভূমিকা পালন করবে বলেই আমরা বিশ্বাস। তার কারণ আমরা উদার রাজনীতির চিন্তা করি, যেখানে নারী পুরুষকে সমানভাবে দেখা হয়। তো এই চ্যালেঞ্জটুকু আমাদের সামনে আছে, এই চ্যালেঞ্জটুকুকে আমরা অ্যাকসেপ্ট করে আগামী দিনে আগায় নিয়ে যাব। আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি, নারীদেরকেও উৎসাহ দেওয়া হচ্ছে, তাদেরকেও বোঝানো হচ্ছে যে ছাত্র রাজনীতি মানে ছাত্রদের ক্যারিয়ার নষ্ট করা না, ছাত্র রাজনীতি মানে কারো ব্যক্তি জীবনকে হ্যাম্পার করা না, ছাত্র রাজনীতি মানে এক একটা ছাত্রকে শিক্ষা জীবন এবং তার ক্যারিয়ার জীবনে মানব সম্পদ রূপে যাতে আমরা তৈরি করতে পারি, সে চেষ্টা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে থাকবে। তো এইটা একদিনে হবে না, সময়। আমরা একটু অন্য প্রসঙ্গে আপনার কাছে জানতে চাইবো যে আপনি জানেন যে বাংলাদেশ একটি অন্তর্বর্তীকালীন সরকার দ্বারা পরিচালিত হচ্ছে এবং তারা কিন্তু 9 মাসের বেশি সময় ধরে শাসনভার পরিচালনা করছে। সেই জায়গা থেকে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি কেমন দেখছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে আশানুরূপ আমাদের কাছে মনে হয় না। এটা আরও প্রত্যাশিত লেভেল আমাদের বেশি ছিল বা বেশি আছে, সেটা আরও অগ্রগতি হবে। এক্ষেত্রে আমরা দোষের কথা বলবো না, তবে একটা বিষয় বলবো, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সবার সমর্থনের সরকার, তাদের কাছে সবার প্রত্যাশা রয়েছে। এই প্রত্যাশা তারা যাতে পূরণ করতে পারে, সেজন্য আমরা সবসময় তাদের কাছে বলবো যে আপনারা প্রত্যাশা পূরণে সচেতন হন। এর মাঝেও আমরা শুনতে পাই অনেক সময় পত্রপত্রিকায় বিভিন্ন মাধ্যমে যে এখনও ফ্যাসিবাদদের দোসরদের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি। এই সমস্ত লোকজনদেরকে বাদ দিয়ে যাতে একটি সুন্দর সমাজ বিনির্মাণ হয়, সেক্ষেত্রে তাদের ভূমিকা আরও অগ্রগণ্য থাকবে। এই অন্তর্বর্তীকালীন সরকার অন্যান্য কার্যক্রমের পাশাপাশি কিন্তু সংস্কার কার্যক্রম চলমান রেখেছে। সেই সংস্কার কার্যক্রমটুকু আপনার কাছে কতটুকু দৃশ্যমান হয়েছে? দৃশ্যমানের দিক থেকে যদি বলি, সেক্ষেত্রে খুব বেশি দৃশ্যমান তারা করতে এখনো পারেন। আমাদের কাছে দৃশ্যমানের যে একটা রোডম্যাপ, সেটাও আমরা ক্লিয়ারলি পাচ্ছি না। এই জায়গা থেকে আমরা এখনো বলছি আমরা হতাশ নই, তাদের কাছে আমরা প্রত্যাশী। আমরা চাই তারা আমাদের আশা প্রত্যাশা পূরণ করুক। আমরা আমাদের প্রত্যাশা পূরণ করার জন্যই দেশের স্বল্পকালীন অন্তর্বর্তীকালীন যে সরকার বসানো হয়েছে, এটা আমাদের প্রত্যাশা, সবার প্রত্যাশা পূরণ করার জন্যই তাদেরকে বসানো হয়েছে। প্রত্যাশা হয়তো 100% তারা না পারলেও যত সর্বোচ্চটুকু পারা যায় চেষ্টা তারা করবে। তবে তাদের একটা নির্দিষ্ট সময়সীমার মধ্য দিয়েই এই কাজগুলো শেষ করে তাদের একটা ফিনিশিংয়ের দিকে যাওয়া উচিত বলে আমি মনে করি। আমি একটু নির্বাচন প্রসঙ্গে আপনার কাছে জানতে চাইবো। মূলত আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু নির্বাচনী প্রচারণা চালাচ্ছে এবং আমরা দেখেছি বাংলাদেশ জামায়াতে ইসলামী কিন্তু বিভিন্ন আসনে 300 আসনে তারা প্রার্থী ঘোষণা করেছে এবং প্রার্থীরা নিজ নিজ এলাকায় প্রচারণা করছেন। এনসিপির নেতাকর্মীরা প্রচারণা করছে, গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা যে আসন থেকে নির্বাচন করবে তারা কিন্তু সেই আসনে গণজমায়েত করছে, মিছিল করছে, তো অনেক কার্যক্রমই করছে। যখন সেই জায়গা থেকে আসলে বিএনপি যখন নির্বাচনের কথা বলছে, তখন একদল লোক আসলে বলছে যে বিএনপি শুধু নির্বাচন করে। এই বিষয়ে আপনার মতামত? দেশের একটা অংশ নির্বাচনকে একটা দোষে পরিণত করার এজেন্ডায় নেমেছে। নির্বাচন শব্দটি একটি দোষ। আমার কাছে মনে হয় তারাই এই এজেন্ডা ইমপ্লিমেন্ট করার জন্য পিছনে থেকে বারবার কলকাঠি নাড়ছে, যারা কখনো ভোটের মাধ্যমে ক্ষমতায় যেতে পারবে না, কিন্তু ক্ষমতার আশেপাশে সবসময় থাকতে চায়। তারা এই সুবর্ণ সুযোগটুকুকে কাজে লাগাতে চাচ্ছে যে দেশে নির্বাচন দরকার নেই, যেভাবে আছে এইভাবেই চলুক। এটা একটা কুচক্রী মহল এবং দেশের জন্য ভয়ানক ক্ষতিকর একটা মহল, যাদেরকে আমরা দেশপ্রেমিক শব্দ তার আশেপাশেও লাগাতে পারবো না। আওয়ামী লীগ ইস্যুতে আপনাদের অবস্থান কি থাকবে? আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবে কিনা? আওয়ামী লীগ পুনর্বাসনে কে বা কারা সবচেয়ে বেশি সহযোগিতা করছে? দেখেন, এটা তো জাতীয় রাজনীতির বিষয়। আমরা ছাত্র রাজনীতি করি, আমরা একটা লিমিটেড জায়গা বলবো না, মানে আমাদের একটা স্বতন্ত্র জায়গা আছে। তো জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগ কীভাবে কী করবে, এটা বাংলাদেশের যে বৃহৎ রাজনৈতিক দলগুলো আছে যারা নির্বাচন কেন্দ্রিক, ছাত্রদল তো ছাত্রদলকে নিয়ে কাজ করে। সো এই বিষয়ের উত্তর তারা সরাসরি ওই দলগুলোই দেবে। আমাদের দল, আমাদের কনসার্ন, আমরা যাদের সহযোগী সংগঠন বিএনপির পক্ষ থেকে এটা তো বলাই হয়েছে, বারবার বলা হয়েছে যে এটা জনগণের ওপরই আমরা ছেড়ে দেবো। তবে এদের বিচার প্রক্রিয়া একটা ওয়ের মধ্য দিয়ে আসা উচিত।
47 বলা হয়েছে অনুচ্ছেদে, যে সেখানে সংশোধনী এনেও আমরা কিন্তু তাদের বিচার প্রক্রিয়া কন্টিনিউ করতে পারি। সর্বশেষ আমরা যে বিষয়টি নিয়ে জানতে চাইব সেটি হচ্ছে অধিকাংশ ছাত্রদেরই আসলে চাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ যে ডাকসু, সেই ডাকসু নির্বাচনে আসলে বাধাটা কোথায় হচ্ছে না কেন? আমরা দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কিন্তু সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছে এবং তারাও চায় এটা হোক, এবং অন্যান্য সংগঠনও কিন্তু একমত যে ডাকসু নির্বাচনটা হোক। দেখেন, একটি বৃহৎ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন হবে, এটা সবারই কাঙ্ক্ষিত প্রত্যাশিত জায়গা। সেটা কিভাবে হবে, কোন ওয়েতে হবে, কিভাবে করলে ছাত্রদেরকে ইউনাইট করা যাবে, ছাত্রদের জন্য কল্যাণ হবে, এটা একটা গঠনতন্ত্রের মাধ্যমে আসা উচিত। তো গঠনতন্ত্র নিয়ে কিছুদিন আগেও কথা হয়েছে, আমি একটা রিপোর্টে দেখলাম। যেমন ধরেন, এখন পর্যন্ত আমি যদি বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলা হয় নিয়মিত ছাত্র আর অনিয়মিত ছাত্র, এই যে দুইটা কথা, এই নিয়মিত এবং অনিয়মিত ছাত্রের মধ্য দিয়ে দুইটা বিষয় উঠে আসে, যারা ভোট করবে এবং যারা ভোট দেবে। নিয়মিত ছাত্রের যে সংজ্ঞা, সেটাই আমার কাছে কেমন জানি মনে হয় যে কোনো এক পক্ষকে সুবিধা দেওয়ার জন্য নিয়মিত ছাত্রের সংজ্ঞা এক এক সময় এক এক রকম করা হয়। 2019-এ ডাকসু নির্বাচন হয়েছে। 2019 সালে ডাকসু নির্বাচনের সময় ছাত্রলীগের যারা ভিপি জিএস হতে চেয়েছিল, তাদের যে বয়স ছিল ওই বয়সে নিয়ে গিয়ে টাইম ফ্রেমে বেঁধে দেওয়া হয়েছে যে এই বয়স পর্যন্ত ডাকসু নির্বাচন করতে পারবে, এবং তাদের ছাত্রত্ব ঠিক করা হলো, তারা যেভাবে ডিপার্টমেন্টে ভর্তি হতে পারে ওইভাবেই তখন ওই গঠনতন্ত্রে ইনলিস্ট করা হলো। তো এখনও এই যে কিছুদিন আগেই আমরা একটা বিষয় দেখতে পেলাম যে 30 বছর 19 সালেও ছিল, 2019-এর ডাকসু নির্বাচনে এখনও 30 বছরই থাকবে। তো আমার কথা, যদি ক্যাম্পাস কেন্দ্রিক বলা হয় যে নিয়মিত ছাত্ররা ডাকসু ইলেকশন করবে, নিয়মিত ছাত্ররা হলে থাকবে, নিয়মিত ছাত্ররা রাজনীতির নেতৃত্ব দেবে, তো নিয়মিত ছাত্র শব্দই যদি আসে, নিয়মিত ছাত্র বলতে আমরা বুঝি অনার্স এবং মাস্টার্স। তো একটা ছেলের মাস্টার্স শেষ হতে তো 30 বছর লাগার কথা না, সেটা তো 25 বছরে শেষ হয়ে যায়। তাহলে এই 5 বছর কাজের সুবিধার জন্য অতিরিক্ত অ্যাড করা হচ্ছে। 30 বছরে যদি দেওয়া হবে তাহলে 32 কেন নয় বা 35 কেন নয়? বাংলাদেশে চাকরির পরীক্ষা তো এখন 32 বছর পর্যন্ত, যদিও অলরেডি 35 চাকরির পরীক্ষা যাতে দিতে পারে এর জন্য বৃহৎ আন্দোলন বাংলাদেশে আছে এবং এর পিছনে অনেক যৌক্তিকতাও আছে। তাহলে 35 কেন নয়, 32 কেন নয়, কেন 30? এর পিছনে এক্সাক্ট ব্যাখ্যা কিন্তু আমরা ছাত্র সমাজের বা ছাত্র দলের একজন কর্মী হিসেবে আমি প্রত্যাশা করি। আমার কথা হচ্ছে, নিয়মিত ছাত্রই যদি থাকে তাহলে 25 সীমাবদ্ধ থাকবে, অথবা আমার বক্তব্য হবে যে ছাত্র বা ছাত্রী অনার্সে অধ্যয়নরত, মাস্টার্সে অধ্যয়নরত, তারাই ভোটার হবে, তারাই ডাকসু ইলেকশন করবে। তাহলে 30-তে কেন? তাহলে আবার এমফিল আসছে কেন? তাহলে আবার পিএইচডি নয় কেন? ইভিনিং মাস্টার্স নয় কেন? ঠিক আছে, আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি একটা সেশনে, অনার্স কমপ্লিট করেছি, মাস্টার্স কমপ্লিট করেছি, আমি আবার ইভিনিং মাস্টার্সে মানে ডাবল মাস্টার্সে ভর্তি হয়েছি। আমার ভালো লাগে, আমি অন্য সাবজেক্টে পড়তে চাই বা সেখানে আমি একটা জ্ঞান ধারণ করতে চাই। তাহলে আমাকে কেন সুযোগ দেওয়া হচ্ছে না? আবার এমফিল যে অধ্যয়নরত তাকে কেন সুযোগ দিচ্ছে? পিএইচডিকে কেন দেওয়া হচ্ছে না? বয়স 30-এ লিমিটেড কেন? এই একটা শব্দের এক্সাক্ট ব্যাখ্যা সব ছাত্র সংগঠনকে নিয়ে যখন করতে পারবে তখনই ডাকসু ইলেকশন করা সহজ হবে। কিন্তু যদি এমন হয় যে আমাদের সংগঠনের নেতাকর্মীর বয়স 27-28, তাহলে 30-এর মধ্যে ঠিক আছে, সব সুন্দর আছে, আমরা সবাই ইলেকশন করতে পারবো, আমরা জয়ী হয়ে আসতে পারবো। আমার সংগঠনের নেতাকর্মীর বয়স ধরেন 24, তাহলে 24 রাখতে হবে। এটা করলে তো হয় না। 25 নয় 30, এটার যুক্তিটুকু ক্লিয়ার করা উচিত ছাত্রদের কাছে আমার মনে হচ্ছে, অথবা আমার কথা খোলামেলা উন্মুক্ত দেওয়া হোক যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষার মাধ্যমে অনার্সে ভর্তি হয়েছে সে যে কোনো ডিপার্টমেন্টেই ভর্তি থাকুক, তাকে আমরা ডাকসু ইলেকশন করতে দেবো। তাহলে এটা তো উন্মুক্ত হয়ে যায়, আর কোনো ঝামেলা থাকে না। আর একটা বিষয়, দীর্ঘ সময় ফ্যাসিবাদ আন্দোলনের কারণে আমাদের ছেলেমেয়েরা ঠিকমতো ক্লাস পরীক্ষায় করতে পারেনি। এই যে জুলাই আন্দোলনের পরে আমরাও তো ইজিলি ঢুকতে পারিনি হলে, তার কারণ তখন নতুন একটা মত তৈরি করা হয়েছিল যে ক্যাম্পাস পলিটিক্স নিষিদ্ধ। তখন আমরা হলে যেতে, মানে আমার নিজের হলে যেতে আমি ভীত সন্ত্রস্ত থাকতাম। তো সেক্ষেত্রে আমরা এতদিন ধরে তো টোটালি ক্যাম্পাসের বাইরে। কার জন্য বাইরে? খুনি হাসিনার জন্য বাইরে। তাহলে সমতার কথা যদি হয়, আমরা তো সমতার মধ্যে ছিলাম না। কিন্তু এতদিন যারা বিভিন্নভাবে হলে থেকেছে, ক্যাম্পাসে থেকেছে, তাদের 10টা বন্ধু হয়েছে, 10টা জুনিয়র হয়েছে, 10টা সিনিয়র হয়েছে, শুভাকাঙ্ক্ষী হয়েছে। আমার তো শুভাকাঙ্ক্ষী হওয়ার সুযোগ হয়নি। সেই সুযোগটুকু যখন আপনি তৈরি করবেন তাহলে এটাকে বলা হয় সমতা। একটা ক্যাম্পাসে 6, 7, 8 বছর ধরে আমরা কেউ যেতেই পারিনি, আর একজন অ্যাভেলেবেল ছিল, যে কোনোভাবে ছিল, হলে থেকে ছিল, হয়তো ছাত্রলীগের আন্ডারে থেকে ছিল, ছাত্রলীগের প্রোগ্রাম করে থেকেছে বা যে কোনোভাবে থেকেছে, সেগুলো নিয়ে আমরা অভিযোগ করব না। তাহলে সমতাটুকু আনেন আমাদের জন্য। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমতা চায়। সেই সমতাটুকু নিশ্চিত হলে আমি বিশ্বাস করি ডাকসু ইলেকশন আমাদের কাঙ্ক্ষিত জায়গা, আমরা ইলেকশনে পার্টিসিপেট করে এগিয়ে নেব এবং এই ইলেকশনে আমরা ইনশাআল্লাহ সাফল্য লাভ করব। ধন্যবাদ আপনাকে ভিওডি বাংলার সাথে সময় দেওয়ার জন্য।
দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি ভিউডি বাংলার সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান ভিউডির রাজকথনের সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী অন্য আরও একটি পর্বতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।